আমার বোন তার ছোট্ট মেয়েটাকে 3 দিনের জন্য আমার কাছে রেখে গেল। যাওয়ার সময় শুধু বলেছিল ওর জন্য কিছু কার্টুন চালিয়ে দিস, হালকা পাতলা খেতে দিবি আর একটু খেয়াল রাখিস। কিন্তু প্রথম রাতেই যখন গরম ভাত, গরুর মাংস আর সবজি দিয়ে ওর সামনে প্লেটটা রাখলাম, মেয়েটা কাঁপতে কাঁপতে আমার দিকে তাকিয়ে বলল, মামা আজকে কি আমি খেতে পারবো? আমার নাম রাশেদ, ঢাকায় থাকি। ঘটনাটা কয়েক মাস আগের। সেদিন দুপুরে আমার বড় বোন সাবিহা ফোন করেছিল, বলল জরুরি কাজে চট্টগ্রাম যেতে হবে। 3 দিনের জন্য তার মেয়ে রিমিকে আমার কাছে রেখে যেতে চায়। 3 দিনই তো, চোখের পলকে কেটে যাবে। ফোনে খুব স্বাভাবিক শোনাচ্ছিল ওকে। ওকে বেশি জাঙ্ক ফুড দেখাতে দিস না কিন্তু, আর একটু খেয়াল রাখিস। আমি রাজি হয়ে গেলাম। বিকেলের দিকে সাবিহা রিমিকে নিয়ে এলো। 5 বছরের ছোট্ট একটা মেয়ে। সাধারণত এই বয়সের বাচ্চারা মায়ের কাছ থেকে আলাদা হলে কান্নাকাটি করে, কিন্তু রিমি একদম চুপচাপ ছিল। মায়ের ওনার আঁচল শক্ত করে ধরে দাঁড়িয়েছিল শুধু। চোখ দুটো কেমন জানি আতঙ্কে ভরা। সাবিহা ওর কপালে একটা চুমু দিয়ে বলল, ভদ্র হয়ে থাকবি, যেন কেউ তোর জন্য বিরক্ত না হয়। তারপর দ্রুত চলে গেল। দরজা বন্ধ হয়ে গেল। আমি খেয়াল করলাম রিমি অনেকক্ষণ দরজার দিকেই তাকিয়ে রইল, যেন বুঝতে চেষ্টা করছে মা কি সত্যিই চলে গেছে। আমি হাসি মুখে বললাম, চলো কার্টুন দেখি। ও আস্তে করে মাথা নেড়ে সম্মতি দিল, কিন্তু সোফার দিকে যেতে যেতেই থেমে গেল। ছোট্ট গলায় বলল, মামা এখানে বসতে পারি? প্রশ্নটা শুনে আমি একটু অবাক হলাম। অবশ্যই পারো, এটা তোমারও বাসা। ও কিছু বলল না। সোফার একদম কোনায় গিয়ে বসলো, পিঠ সোজা, 2 হাত হাঁটুর উপর, যেন কোনো স্কুলের পরীক্ষার হলে বসে আছে। আমি ওর জন্য রং পেন্সিল বের করলাম। কিছুক্ষণ পর ও ফিসফিস করে জিজ্ঞেস করলো, লাল রংটা ব্যবহার করতে পারি? আমি বললাম, হ্যাঁ। নীলটাও? অবশ্যই, যদি ভুল হয়ে যায়। আমি কিছুক্ষণ চুপ করে থাকলাম, তারপর বললাম, ভুল হলে আবার নতুন করে আঁকবে? রিমি এমন ভাবে আমার দিকে তাকালো যেন আমি পৃথিবীর সবচেয়ে অদ্ভুত কথা বলেছি। সারাদিন ওর আচরণ আমাকে অবাক করেছে। পানি খাওয়ার আগে অনুমতি, বাথরুমে যাওয়ার আগে অনুমতি, দৌড়ানোর আগে অনুমতি, এমনকি একটা কুশন হাতে নেওয়ার আগে অনুমতি। প্রথমে ভেবেছিলাম নতুন জায়গায় এসে সংকোচ করছে, হয়তো মাকে মিস করছে, কিন্তু রাতের খাবারের সময় বুঝলাম ব্যাপারটা এর চেয়েও অনেক গভীর। সেদিন আমি ভাত, গরুর মাংস আর মিশ্র সবজি রান্না করেছিলাম। পুরো ঘরে খাবারের সুন্দর গন্ধ ছড়িয়েছিল। রিমির সামনে ছোট্ট একটা প্লেট সাজিয়ে দিলাম, কিন্তু ও চুপচাপ বসে রইল, মুখ নিচু করে খাবারের দিকে তাকিয়ে আছে, অথচ খাচ্ছে না। আমি বললাম, খেয়ে ফেলো মা, ঠান্ডা হয়ে যাবে। ও নড়লো না, বরং শরীরটা আরো শক্ত হয়ে গেল। আমি নরম গলায় জিজ্ঞেস করলাম, খিদে পাইনি? ও মাথা নিচু রেখেই বলল, আজকে কি আমি ভাত খেতে পারবো? আমার বুকের ভেতর কেমন যেন ধক করে উঠলো। মানে? ও ভয়ার্ত চোখে তাকালো। জানি না, হয়তো আজকে আমার খাওয়ার দিন না। মুহূর্তের জন্য আমি কোনো কথা খুঁজে পেলাম না। তারপর বললাম, রিমি, তোমার যখন খিদে পাবে তখনই তুমি খেতে পারবে। এই কথাটা শোনার সঙ্গে সঙ্গে মেয়েটা ভেঙে পড়লো, হাউমাউ করে কাঁদতে শুরু করলো। সেটা কোনো বাচ্চার সাধারণ কান্না ছিল না, সেটা ছিল জমে থাকা ভয়, কষ্ট আর অপমানের কান্না। ও 2 হাত দিয়ে মুখ চেপে ধরলো, যেন কান্নাটাও লুকিয়ে রাখতে হবে। আমি ধীরে ধীরে ওর পাশে গিয়ে বসলাম। কি হয়েছে মা? ও কাঁদতে কাঁদতেই বলল, আমি খারাপ মেয়ে। কে বলেছে? আমি ভুল করেছি। কি ভুল? অনেকক্ষণ চুপ থাকার পর ও ফিসফিস করে বলল, আমার খিদে পেয়েছিল। আমার শরীর ঠান্ডা হয়ে গেল। খিদে পাওয়া তো কোনো ভুল না। ও মাথা নাড়লো। বাবু আঙ্কেল বলে, ভালো মেয়েরা কিছু চায় না। বাবু আঙ্কেল নামটা শুনে আমার বুকের ভেতর অস্বস্তি জমলো। লোকটাকে আমি চিনি, সাবিহার সঙ্গে কয়েক বছর ধরে সম্পর্ক। সবার সামনে খুব ভদ্র, খুব দায়িত্বশীল, কিন্তু সেই মুহূর্তে হঠাৎ করেই সবকিছু অন্যরকম লাগতে শুরু করলো। আমি জিজ্ঞেস করলাম, তুমি যদি কিছু চাও তাহলে কি হয়? রিমির চোখ আবার ভিজে উঠল। তাহলে পানি দিবস হয়। আমার গলা শুকিয়ে গেল। পানি দিবস মানে? সারাদিন শুধু পানি খেতে হয়। আমি কিছুক্ষণ কথা বলতে পারলাম না, শুধু তাকিয়ে রইলাম মেয়েটার দিকে। এই বয়সে একটা শিশু এমন কথা কিভাবে বলতে পারে? আমি প্লেটটা ওর দিকে এগিয়ে দিলাম। খাও মা, যত খুশি খাও। রিমি কাপা হাতে চামচ ধরলো। প্রথম লোকমা, তারপর দ্বিতীয়, তারপর হঠাৎ করেই দ্রুত খেতে শুরু করলো। এত দ্রুত যেন কেউ এসে যে কোনো মুহূর্তে প্লেটটা কেড়ে নেবে। আমি বললাম, আস্তে খাও, কিন্তু ও শুনলো না। চোখ দিয়ে পানি পড়ছে আর হাত থামছে না। সেই দৃশ্যটা আমি আজও ভুলতে পারিনি। একটা 5 বছরের বাচ্চা খেতে খেতে কাঁদছে, কারণ সে নিশ্চিত না পরের বেলা খাবার পাবে কিনা। খাওয়া শেষ হওয়ার পর ও আমার দিকে তাকিয়ে বলল, মামা কালকেও কি আমাকে খেতে দিবে? আমার চোখ জ্বালা করতে লাগলো। আমি কোনো উত্তর দিতে পারলাম না, শুধু ওকে বুকে জড়িয়ে ধরলাম। অনেকক্ষণ পর প্রথমবারের মতো নিজেকে আমার কাছে ছেড়ে দিল, কিন্তু ওর ছোট্ট শরীরটা তখনও ভয়ে শক্ত হয়েছিল। রাতে ওকে পরিষ্কার কাপড় পরিয়ে ঘুম পাড়িয়ে দিলাম। রুমের বাতিটা হালকা জ্বালিয়ে রেখে বের হয়ে আসছিলাম। ঠিক তখনই ও ডাকলো, মামা। হ্যাঁ মা। দরজাটা বন্ধ করবে? না, খোলা রাখবো। ও
ওর মুখে তখন অদ্ভুত এক স্বস্তি ফুটে উঠল। তারপর বলল, চেয়ারটাও রাখবা না? আমি থমকে গেলাম। কোন চেয়ার? ও সঙ্গে সঙ্গে চুপ করে গেল। কম্বলটা মুখ পর্যন্ত টেনে নিল। কিছু না। আমি আর চাপ দিলাম না, কিন্তু ভেতরে ভেতরে ভয়টা আরো বড় হতে লাগলো। রাত প্রায় 12টার দিকে আমি সাবিহাকে ফোন করলাম, ধরলো না। বারবার কল দিলাম, তবুও না। শেষে একটা মেসেজ পাঠালাম, রিমির ব্যাপারে জরুরি কথা আছে, যত তাড়াতাড়ি সম্ভব যোগাযোগ করো। তারপর রিমির ব্যাগটা গুছিয়ে রাখতে গিয়ে একটা খাতা পেলাম। খাতার ভাঁজের ভেতর থেকে একটা কাগজ বেরিয়ে এলো। কাগজটা খুলতেই আমার হাত কাঁপতে শুরু করলো। সেখানে লেখা, সোমবার রাতের খাবার নেই, মঙ্গলবার শুধু পানি, বুধবার কথা শুনলে ভাত, বৃহস্পতিবার কথা বলা নিষেধ, শুক্রবার ঘরে বন্দী। আমি স্থির হয়ে বসে রইলাম, আর কাগজের একদম নিচে বেগুনি রঙের কলমে আঁকা বাঁকা শিশুসুলভ হাতে লেখা, আমি সত্যি সত্যি ভালো মেয়ে হওয়ার চেষ্টা করি। আমার চোখ ঝাপসা হয়ে গেল। আমি বুঝতে পারছিলাম না কাঁদবো নাকি চিৎকার করব। ঠিক তখনই ফোন বেজে উঠল। সাবিহা। ফোন ধরেই আমি বলে উঠলাম, তোমরা বাচ্চাটার সঙ্গে কি করেছো? ওপাশে কিছুক্ষণ নীরবতা, তারপর কান্না ভেজা গলা, রাশেদ, ওকে বাসায় ফেরত পাঠাস না। আমার বুক ধক করে উঠল। কেন? বাবু জানে না রিমি তোর কাছে আছে। আমি ওকে বলেছি পাশের বাসার আন্টির কাছে রেখেছি। আমি হতবাক হয়ে গেলাম। কেন মিথ্যা বলেছ? ও কান্না চেপে বলল, কারণ গতকাল আমি রিমির রুমে একটা লুকানো ক্যামেরা পেয়েছি। আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসলো। ক্যামেরা? হ্যাঁ। পুলিশে যাওনি কেন? ওর কণ্ঠ ভেঙে গেল। কারণ ক্যামেরার চেয়েও ভয়ঙ্কর একটা জিনিস পেয়েছি। ঠিক তখনই ওপরে মৃদু একটা শব্দ হলো। আমি তাকিয়ে দেখলাম রিমি সিঁড়ির মাথায় দাঁড়িয়ে আছে, খালি পায়ে, বুকে জড়িয়ে রেখেছে তার পুতুলটাকে, মুখটা কাগজের মতো সাদা। ও কাপা গলায় বলল, মামা। কি হয়েছে? সে এসেছে। আমার বুকের ভেতরটা হিম হয়ে গেল। কে? ঠিক তখনই দরজায় 3টা ভারী শব্দ হলো, ঠক ঠক ঠক। ফোনের ওপাশ থেকে সাবিহা চিৎকার করে উঠল, দরজা খুলবি না। কিন্তু সেই মুহূর্তেই দরজার ওপাশ থেকে একটা পরিচিত কণ্ঠ ভেসে এলো, অস্বাভাবিক শান্ত, আর সেই কারণে আরো ভয়ঙ্কর। রাশেদ, আমি জানি রিমি তোমার কাছে আছে। আমি আমার মেয়েকে নিতে এসেছি। আর ঠিক তখনই আমি এমন একটা বিষয় খেয়াল করলাম যা এতক্ষণ আমার চোখেই পড়েনি। আমি তখনও দরজার সামনে দাঁড়িয়ে, বাইরে বাবুর গলা, ভেতরে ভয়ে কাঁপতে থাকা রিমি, আর ফোনের ওপাশে কান্নায় ভেঙে পড়া আপা। ঠিক তখনই আমার চোখে পড়লো একটা বিষয়। রিমি আমার পেছনে দাঁড়িয়েছিল, কিন্তু বাবুর কণ্ঠস্বর শুনতেই ও তার পুতুলটাকে এমন শক্ত করে জড়িয়ে ধরলো যে ছোট্ট আঙ্গুলগুলো সাদা হয়ে গেল। ওর চোখের ভয়টা কোনো অপরিচিত মানুষের জন্য ছিল না, ওটা ছিল এমন একজনকে দেখে ভয় পাওয়া যাকে সে খুব ভালো করেই চেনে। আমি দ্রুত আপাকে বললাম, পুলিশে খবর দাও এখনই। এরপর ফোন কেটে দিলাম। বাইরে আবার ধাক্কা পড়লো, আগের চেয়ে আরো জোরে। রাশেদ, দরজা খোলো, বাচ্চাটাকে নিয়ে যেতে এসেছি। আমি কোনো উত্তর দিলাম না। রিমির কাছে গিয়ে হাঁটু গেড়ে বসলাম। মা, তুমি আমার রুমে যাও, ভেতর থেকে দরজা লাগিয়ে দাও। রিমি মাথা নেড়ে কান্না ভেজা গলায় বলল, ও আমাকে ছাড়বে না। আমি ওর চোখের পানি মুছে দিলাম। আমি যতক্ষণ আছি কেউ তোমার কাছে আসতে পারবে না। ও ধীরে ধীরে আমার ঘরের দিকে চলে গেল। আমি আবার দরজার সামনে দাঁড়িয়ে রইলাম। সময় যেন থেমে গিয়েছিল। 1 মিনিট, 2 মিনিট, তারপর দূর থেকে পুলিশের গাড়ির সাইরেনের শব্দ ভেসে এলো। আর সঙ্গে সঙ্গে দরজার ওপাশের মানুষটার আচরণ বদলে গেল। যে গলায় এতক্ষণ শান্তভাবে কথা বলছিল, সেই গলাতেই বিরক্তি আর রাগ ফুটে উঠল। কিছুক্ষণ পর পায়ের শব্দ শুনলাম। মনে হলো সে দ্রুত সিঁড়ি বেয়ে নিচে নেমে যাচ্ছে। আমি জানালার পর্দা সরিয়ে বাইরে তাকালাম। দেখলাম বাবু তাড়াহুড়ো করে ভবন থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করছে, কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে। পুলিশ এসে গেছে। 1 ঘন্টারও কম সময়ের মধ্যে আপা আমার বাসায় এসে পৌঁছালো। দরজা খুলতেই সে রিমিকে বুকে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে উঠল। আর রিমি সেদিন প্রথমবার কোনো ভয় ছাড়াই ঘুমিয়েছিল সোফার উপর, শান্ত মুখে। মনে হচ্ছিল বহুদিন পর ও নিরাপদ একটা জায়গা পেয়েছে। তারপর শুরু হলো সত্যিটা বেরিয়ে আসার পালা। একদিনে নয়, ধীরে ধীরে টুকরো টুকরো করে রিমির ব্যাগে পাওয়া সেই কাগজ, ওর ঘরে পাওয়া লুকানো ক্যামেরা, আর ওর প্রতিদিনের জীবনের ভয়াবহ বাস্তবতা, সবকিছু এক একে সামনে আসতে লাগলো। শাস্তির নামে নির্যাতন, শাসনের নামে মানসিক অত্যাচার, ভালো মানুষ বানানোর অজুহাতে একটা শিশুর শৈশব কেড়ে নেওয়া। তদন্ত চলতে লাগলো, সময় লাগলো, অনেক প্রশ্নের উত্তর খুঁজতে হয়েছে। কিন্তু একটা ব্যাপার শুরু থেকেই নিশ্চিত ছিল, রিমিকে আর কখনো সেই বাসায় ফিরতে হয়নি। এরপর আপা ওকে একজন শিশু মনোরোগ বিশেষজ্ঞের কাছে নিয়ে যেতে শুরু করলেন। শুরুর দিকে রিমি পানি খাওয়ার আগে অনুমতি চাইতো। আমি কি পানি খেতে পারি? খাবার খাওয়ার আগেও ভয় পেত। ভুল করলে কেঁদে ফেলতো, মনে করতো নিশ্চয়ই শাস্তি হবে। কিন্তু ধীরে ধীরে সব বদলাতে শুরু করলো। কয়েক মাস পর আমি একদিন দেখলাম ও নিজে নিজেই ফ্রিজ খুলে পানি বের করে খাচ্ছে। আমি অবাক হয়ে শুধু তাকিয়েছিলাম।
আরেকদিন দেখলাম ছবি আঁকতে আঁকতে রং পেন্সিল ছড়িয়ে ফেলেছে, কিন্তু ভয় কুকড়ে যায়নি, বরং হেসে বলেছে, মামা ভুল হয়ে গেছে। সেই হাসিটা ছিল অমূল্য।